আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। এদিকে শুরুতেই থাকছে হাসিনার পতনের পর ভারতীয় গণমাধ্যমে উস্কানিমূলক বক্তব্যের বৃদ্ধি পেয়েছে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। থাকছে বিস্তারিত। এদিকে একাদশ জাতীয় নির্বাচনের সময় মির্জা ফখরুল আব্বাস সহ 83 জনকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ আদালত। তাদের বিরুদ্ধে কোনো প্রকার সাক্ষ্য প্রমাণ ছাড়াই এই অব্যাহতি দিয়েছে। থাকছে বিস্তারিত এবং সবচেয়ে জানিয়ে দেব, এদিকে সাপারে দাফন করা ব্যক্তিটি বিএনপির নেতা আবুল হারিস চৌধুরী। কবর থেকে লাশ তুলে করা ডিএনএ তার পরিবারের সঙ্গে মিলে গিয়েছে, জানিয়েছেন তার পরিবার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর থেকে ভারতের রাজনৈতিক মহল এবং তাদের সংবাদ মাধ্যমগুলোতে উস্কানিমূলক বক্তব্য বৃদ্ধি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি বলেছেন, ভারতে ভুল তথ্য ভরা ইকো চেম্বার রয়েছে, যার মাধ্যমে দেশটি বাংলাদেশ বিরোধী মনোভাবকে উস্কে দিচ্ছে। আগরতলায় বাংলাদেশি কনসুলেটে সর্বশেষ হামলায় বিভ্রান্তির যে প্রভাব ফুটে উঠেছে তা শুধু প্রতিবেশীদের মধ্যে বিভেদের সৃষ্টি করবে বলে মনে করেন তিনি। এদিকে আগরতলায় বাংলাদেশি কনসুলেট হামলার ঘটনায় নিন্দা জানিয়ে নিজের এক সাবেক টুইটার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এসব কথা বলেছেন। তারেক রহমান আরও বলেন, স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের কিছু স্বার্থবিদ্বেষী মহল বর্ধিত আকারে দেশটির গণমাধ্যমে বিদেশমূলক বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত বয়ান করে চলেছে। এদিকে তিনি আরও বলেন, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে বাংলাদেশ বিরোধী অনুভূতিকে উস্কে দেওয়ার জন্যই একটি প্রচার যন্ত্র তৈরি করা হয়েছে, যা ধারাবাহিকভাবে এ ধরনের অপবাদ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তিনি আরও বলেন, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে অনাকাঙ্ক্ষিত ঘটনায় এ ধরনের অপতথ্যের মাধ্যমে অস্থিরতাশীল সৃষ্টি সর্বশেষ উদাহরণ রয়েছে। এ ধরনের উদ্যোগে দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে শুধু বিভাজন ও মতভেদ সৃষ্টি ও অন্য কোনো লক্ষ্য পূরণ হবে না। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, আন্তর্জাতিক অংশীদারদের বিষয়টি উপলব্ধি করতে হবে যে প্রায় 20 কোটি মানুষের দেশে বাংলাদেশে অস্থিরশীলতা সৃষ্টি হলে তা অন্য কোনো দেশের উপকারে আসবে না বলে জানিয়েছেন তিনি। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন উৎখাত করা হয়েছিল সে বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বুঝতে হবে, জানতে হবে। তিনি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশে কি ঘটেছে, পাশাপাশি কোনো সুনির্দিষ্ট ব্যক্তি বা রাজনৈতিক দলের গণ্ডি ছাড়িয়ে ভারত বাংলাদেশের জনগোষ্ঠীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা একটি জরুরি, সেটাও অনুধাবন করতে হবে। এদিকে তারেক রহমান আরও বলেন, বর্তমানে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন বাংলাদেশ, তবে মনে রাখতে হবে আমরা ধর্মীয় সম্প্রীতি এবং আঞ্চলিক সার্বভৌমত্বের দেশ ছিলাম এবং ভবিষ্যতে থাকবো। এখানে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত রয়েছে। দলীয় নেতাকর্মী সহ দেশের সবাইকে উস্কানির ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানান তিনি। এদিকে বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত রাষ্ট্র মেরামতের 31 দফা ও জনসম্পৃক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে তিনি 60টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী বিএনপির গুলশান কার্যালয়ে এই কর্মশালায় অংশ নিয়েছেন। 31 দফা ও বিএনপির রাষ্ট্র ক্ষমতায় গেলে কি কি উদ্যোগ নেবে তা কর্মশালায় উঠে আসে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সহ উপস্থিত প্রশিক্ষণগণ শিক্ষার্থীর বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন জনাব তারেক রহমান। পরে তারেক রহমান বলেন, আগামীতে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিক্ষা খাতে বাজেট বাড়ানোর উপর জোর দেবে। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে জোর দেওয়া হবে, যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হবে যাতে শিক্ষার মান বাড়ে এবং শিক্ষার্থীরা সামাজিক মূল্যবোধ সম্পর্কে প্রাথমিক পর্যায়ে থেকে ধারণা লাভ করে। তিনি আরও বলেন, যেভাবেই হোক দুর্নীতি রোধ করতে হবে। দুর্নীতি কালো থাবা থেকে দেশ ও জনগণকে বের করে দিয়ে আসতে হবে। অনেক সময় বিদেশি কর্মসংস্থানের ক্ষেত্রে ভাষার সমস্যা দেখা দিয়েছে। পাঠ্য বইয়ে বাংলা, ইংরেজি পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা অবশ্যই শেখানো হবে। এতে দেশের বাইরে কর্মসংস্থানের সমস্যা হবে না। এদের শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করতে হবে। তাদের হাতের লেখা আর্টের প্রতি জোর দেওয়া হবে। নারীদের স্বাবলম্বী করার উদ্যোগ দেওয়া হবে জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, আগামীতে জনগণের রায়ে বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড চালু করা হবে। এই কার্ড সবাই পাবে। প্রতিটি পরিবারের মা কিংবা
স্ত্রীর নামে এই কার্ড দেওয়া হবে। তাদের মধ্যে দেশীয় উৎপাদনশীল পণ্য বিতরণ করা হবে। মানুষের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে পারলে রাষ্ট্রের সংস্কার কার্যক্রম কাজে আসবে। এছাড়াও ফ্যামিলি কার্ড মতো কৃষকদের ফার্মার কার্ড দেওয়া হবে। এতে প্রকৃত কৃষকদের শনাক্ত করে তাদের ডাটাবেজের আওতায় আনা হবে। রাষ্ট্র থেকে যত বেশি সম্পদ সহযোগিতা করার চেষ্টা হবে তা সবই করা হবে। এদিকে নিরাপদ স্বাস্থ্য প্রসঙ্গে তারেক রহমান বলেন, স্বাস্থ্য বিষয়ে জনগণকে সচেতন থাকতে হবে। প্রতিটি গ্রামে একাধিক পল্লী চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে 40 থেকে 45% নারীদের পল্লী চিকিৎসক হিসেবে নিয়োগ দেওয়া হবে। কর্মসংস্থান বাড়াতে হবে। তিনি আরও বলেন, ঢাকা শহরে রিক্সা চালকদের বেসিক প্রশিক্ষণ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য প্রসঙ্গে বলেন, আমাদের উৎপাদন বাড়াতে হবে, চাঁদাবাজি রোধ করতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে পরিবেশ রক্ষায় খাল ও নদী খননের উদ্যোগ নেওয়া হবে। 5 বছরে 5টি কলা গাছ লাগানো হবে। এদিকে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আরও বলেন, বিএনপি 2 বছর আগে 31 দফা দিয়েছিল। আমরা তখনও জানতাম না স্বৈরাচার কবে বিদায় নেবে, তারপরও আমরা রাষ্ট্র সংস্কারের 31 দফা দিয়েছি। এই দফাগুলো সারা দেশের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। কর্মশালায় বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডক্টর মওদুদ হোসেন আলমগীর পাবেল। দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে বিএনপি সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে প্রধান বিচারপতি বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় দায়ের হওয়া মামলা থেকে অব্যাহতি পেয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে এই মামলায় পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ সানাউল্লাহ তাদের অব্যাহতির আদেশ দিয়েছেন। এদিকে রমনা থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জিন্না বিষয়টি নিশ্চিত করে বলেন, গত 28 নভেম্বর আদালতে ওই আদেশ দিলেও বিষয়টি প্রকাশিত হয়েছে পরের দিন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আব্বাস ছাড়াও বিএনপির অনেক নেতাকর্মী সেখানে সেই মামলায় তাদের নাম দেওয়া হয়েছিল। এদিকে জাতীয় নির্বাচনের আগে সরকার পতনের এক দফা দাবিতে 2023 সালের গত 28 অক্টোবর সমাবেশে ডেকেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সেদিন সমাবেশ শুরুর কাছেই কাকরাইল মোড়ে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়েছিল। পরে তা ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। শান্তিনগর, নয়াপল্টন, বিজয়নগর, ফকিরাফুল, আরামবাগ এবং দৈনিক বাংলা মোড় এলাকার রণক্ষেত্র রূপ নিয়েছিল। এদিকে সংঘর্ষের মধ্যে পুলিশ বক্সে আগুন দেওয়া হয়। পুলিশ হাসপাতালে ঢুকে একটি অ্যাম্বুলেন্স আগুন দেওয়া হয়েছিল। ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয় আরও ডজন খানেক যানবাহন। হামলা করা হয় প্রধান বিচারপতির বাসভবনে। এই ঘটনায় রমনা থানার তৎকালীন এসআই মফিজুর রহমান বাদী হয়ে বিএনপির 72 নেতাকর্মীর বিরুদ্ধে নানা ধরনের মামলা করেছিলেন। এদিকে পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ মির্জা আব্বাস 11 জনকে এই মামলায় গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। তদন্ত শেষে গত 28 অক্টোবর ফখরুল সহ 83 জনের অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দেন বাংলাদেশ আদালত। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশের পরিদর্শক মোহাম্মদ মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সেখানে তদন্ত কর্মকর্তা বলেন, মামলার সাক্ষীদের জিজ্ঞাসাবাদ করলে তারা বলেন, আসামিরা ওই ঘটনায় জড়িত কিনা তা তারা জানেন না। অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলার অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রতীয়মান হলেও এজাহারের নাম না থাকা গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়ে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি। এদিকে ভবিষ্যতে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া গেলে কিংবা ঘটনা প্রমাণের মতো কোনো তথ্য উপাত্ত পাওয়া গেলে কিংবা ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের নাম ঠিকানা সংগ্রহ করে গ্রেপ্তার করা সম্ভব হলে মামলাটি পুনরুজ্জীবিত করার কথা বলা হয় তদন্ত প্রতিবেদনে। সাভারে দাফন করা ব্যক্তিটি বিএনপি নেতা আবুল হারিস চৌধুরী। কবর থেকে লাশ তুলে করা ডিএনএ তার পরিবারের সঙ্গে মিল গেছে। এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর লাশ দাফন করা যাবে। এদিকে হাইকোর্টে সংক্রান্ত সিআইডি প্রতিবেদনে দাখিল করা হয়েছে। বিচারপতি ফাহমিদা কাদের বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চে আদেশে বলেন, এখন পরিবারের পছন্দ মতো কবরস্থানে হারিস চৌধুরীর লাশ দাফন করা যাবে। এদিকে আদালতে আবেদনের পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহাদিন চৌধুরী। এদিকে মাহমুদুর রহমান পরিচয়ে দাফন হওয়া হারিস চৌধুরীর সঙ্গে তার পরিবারের ডিএনএ মিলে যাওয়ার বিষয়টি
নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার মিডিয়া আজাদুর রহমান। এদিকে সেপ্টেম্বরে হারিস চৌধুরী মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিনের করা এক রিট আবেদনের শুনানি নিয়ে হাইকোর্টে বেঞ্চ আবুল হারিস চৌধুরীর পরিচয় নির্ধারণ কবর থেকে করা ডিএনএ টেস্ট করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ আদালত। এদিকে 2021 সালে গণমাধ্যমের খবরে বলা হয়, ওই সালের 4 সেপ্টেম্বর সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব ও বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আবুল হারিস চৌধুরী মাহমুদুর রহমান পরিচয়ে ঢাকার সাভারের জালালাবাদ এলাকায় একটি মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়েছিল। এদিকে হারিস চৌধুরীর মেয়ে জানান, সদস্য বিদায়ী স্বৈরাচারী সরকার ওদের গোয়েন্দা বিভাগ একটা নাটক রচনা করে বাবার মৃত্যুকে প্রশ্নবিদ্ধ করেছিল। মিডিয়া একটার পর এক রিপোর্ট করেছে হারিস চৌধুরীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা কাটছে না। এটা নিয়ে যেন কখনো প্রশ্ন না ওঠে সেটা নির্দিষ্ট করার জন্য এডিট করেছি। আমার বাবার মৃত্যু নিয়ে সন্দেহ থাকলে সন্তান হিসেবে একটা খুব মর্মান্তিক কষ্টদায়ক বেদনা এখন সহ্য করতে পারতেছি না। এখনো মানুষ জিজ্ঞেস করে সত্যিই কি মারা গেছেন, আমাদের হয়রানির শিকার হতে হচ্ছে। তাই এটা শেষ করতে আদালতের দ্বারস্থ হয়েছে, আদালতে নিরাশ করেনি। এদিকে সাভারের জামিয়া খাতামুন নাবিয়ের মাদ্রাসার কবরস্থানে মাহমুদুর রহমান নামে কবর দেওয়া হয় আবুল হারিস চৌধুরীকে। 2007 সালে দেশে জরুরি অবস্থা জারির পর হারিস চৌধুরীর স্ত্রী তার গ্রামের বাড়ি সিলেটে কানাইঘাট উপজেলার দপন রাত 12টার পর তার ব্যক্তিগত সহকারী আফিফ মোবাইল ফোনে জানান, ঢাকায় বিএনপি নেতাদের বাসভবনে যৌথ বাহিনীর অভিযান চলছে। কয়েক ঘন্টা পর যৌথ বাহিনী হারিসের বাড়িতে হানা দিয়েছে, কিন্তু তার আগেই তিনি সটকে পড়েছিলেন।